যে ঢাকা শহরে যে জলাবদ্ধতা হয় সেই জলাবদ্ধতার জন্য অনেকেই দায়ী করে থাকেন ওয়াসাকে। ওয়াসা প্রকল্প হাতে নেয় কিন্তু বাস্তবায়ন করার ক্ষেত্রে কাজ করে না। সিটি কর্পোরেশন অনেক ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দেয়, কারণ নাগরিকরা দায়িত্ব পালনে অনেক সময় ব্যর্থ হয় এবং যেগুলি দখল হয়ে গেছে সেগুলি পুনরুদ্ধার করা আপনি যখন যোগ দিয়েছেন তখন বাকিটা শুনলেন। আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি আসলে কাকে দায়ী করেন এই বৃষ্টি হলে? ধন্যবাদ। প্রথমেই হচ্ছে সমন্বয়হীনতা, এবং আমি পৃথিবী খুঁজে বের করতে পারি নাই যে কোনো সিটি কর্পোরেশন ৫৪ জন কর্মকর্তা মানে ৫৪টি প্রতিষ্ঠান জনগণকে সেবা দেওয়ার জন্য ব্যতিব্যস্ত, এবং ৭টি মন্ত্রণালয়, আপনার এখানে বহুবার বলে গেছি, ৭ মন্ত্রণালয়ের বইয়ে কিন্তু লেখা আছে প্রত্যেকের বইতে, যেখানে যাহাই থাকুক না কেন তাহার উপরে তোমারটি কার্যকর হবে। অর্থাৎ আইনটি পাস করার সময় সেই মন্ত্রণালয়ের অন্যকে বাতিল করে তারটা করা হয়। তো প্রত্যেকে চিন্তা করে যে সেই সুপ্রিম অথরিটি, যে কারণে কারু নির্দেশনা কেউ মানতে রাজি না, কিন্তু সবাই তার মতো করে সেবা করতে যায়। আমি একটা এক্সাম্পল যদি দেই, আমার অফিস রোকেয়া সরণিতে আমি চোখের সামনে দেখলাম ফ্লাইওভারের রেলিং দেওয়া হচ্ছে, সেই সময় ওয়াসা পাইপলাইন বসাচ্ছে, এবং আমি ছবি তুলে ওয়াসাতে পাঠিয়ে দেখিয়েছি যে ওখানে একজন কন্ট্রাক্টর নাই, মিস্ত্রি কাজ করছে। তাদের প্রথম কাজ হচ্ছে খালি মাটির গর্তের ভিতরে পাইপগুলি বসানো, এবং পাইপ দুই ধরনের আমরা ব্যবহার করি, একটি হচ্ছে মেল ফিমেল, আর একটি হচ্ছে কাপল করে। তো কাপল করাটা হলো সবচেয়ে কঠিন কাজ, এটা নিচে ঢালাই দিতে হয়, উপরে ঢালাই দিতে হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তার একটি কিছু না করে লেবাররা পাইপ মাটিতে বসাচ্ছে আর তারপরে মাটিতে ঢেকে দিচ্ছে, অর্থাৎ পাইপগুলি ঢোকানোটাই যেন ডিউটি, এগুলি যে পরে চাপ পড়লে এই পাইপ এইখানে চলে যাবে, এবং তাই হয়েছে। যে কারণে রোকেয়া সরণি, আমি গত ৪ মাস ধরে রোকেয়া সরণি সম্পর্কে বলছি, মিরপুর এলাকা সম্পর্কে বলছি, যেখানে আমি সবসময় বসি। গতবার রাস্তায় পানি জমেছিল, এবার পানি কিন্তু মানুষের ঘরে যাবে, কারণ ওয়াসা এবং সিটি কর্পোরেশন এবার খুব সহজেই দোষ দিতে পারবে যে মেট্রো রেল হচ্ছে তারা তাদের দায়িত্ব পালন করে নাই, কারণ অফিসিয়ালি দে হ্যাভ হ্যান্ডেড ওভার দ্য রোড টু মেট্রো রেল। এখন মেট্রো রেল যে প্রতিষ্ঠানই কনস্ট্রাকশন করে, আমরা যেহেতু এই কাজগুলির সাথে জড়িত, প্রত্যেকের স্পেসিফিকেশনে একটি কথা লেখা থাকে যে মানুষের চলাচলের সমস্ত ব্যবস্থা সংরক্ষণ করে তাদেরকে কনস্ট্রাকশন করতে হবে, প্রয়োজন হলে তাদের দূর থেকে মালামাল নিয়ে আসতে হবে, এবং যে রাস্তা চলাচল করবে, যেরকম আমাদেরকে কোর্টের মাধ্যমে মেট্রো রেল হওয়ার সময় পানি ছিটানোর বন্দোবস্ত করতে হচ্ছে, হাইকোর্টের মাধ্যমে যে পানি ছাটা দিতে তারা বাধ্য, প্রতিদিন 3 বার পানি দিত। ঠিক একই ঘটনা, এই জিনিসটি দেখভাল কে করবে? আমরা যারা জনগণ মেয়রকে ইলেক্ট করি, আমরা তো সব ব্যাপারে মেয়রকে দায়ী করি। মেয়রের ওইখানে অফিসে যদি আমরা এখন আলাপ করি, ওনারা আমাকে বলেছেন যে আমরা উই হ্যাভ অলরেডি হ্যান্ডেড ওভার ইট টু সিটি মেট্রো রেল। আমরা একটু, আমার কিছুই করার নাই। আসলে এই সমস্যার কোনো সমাধান অবশ্যই সমাধান আছে। টেমস নদী ক্লিন করতে 20 বছর সময় লেগেছে, আর গতবার খালি বেশি বৃষ্টি হওয়ার কারণে আমাদের বুড়িগঙ্গা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখা গেছে। সো আমরা বুড়িগঙ্গাকে একেবারে ইউনিক বানাতে পারি 2 থেকে 3 বছরের ভিতরে। উই হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি। আমরা সমন্বয়হীনতা মারাত্মকভাবে ভুগছি। আমরা যদি বৃষ্টির কথাটাতে চলে আসি, যে আমি আপনাদের কাছে জানতে চাবো যে রাস্তার উপরে যে বৃষ্টি হয় তাতে কি রাস্তায় 1 কোমর পানি হয়? তা তো সম্ভব না। তাহলে এত পানি আসে কোথা থেকে? আসে আশেপাশের বাড়ি থেকে। এখন একটি তথ্য সবাইকে জানতে হবে, পৃথিবীর ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট ওয়াটার, রেইন ওয়াটার ইজ ফ্রম বাংলাদেশ। বাংলাদেশে 5 মিনিট বৃষ্টি হওয়ার পরে যে বৃষ্টিটা পানি আসে, ইট ইজ ইকুইভ্যালেন্ট টু ডিস্টিল ওয়াটার। পৃথিবীর খুব কম দেশে, কারণ আমাদের দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রি নাই বলে অ্যাসিড রেনের সম্ভাবনা নাই। এখন এই বৃষ্টির পানি আমাদের ছাদে আগে পড়তো জমিতে, যেটা সাক করে জমির মাটির নিচে চলে যেত। এখন অজস্র বাড়িঘর এবং গ্রিন এরিয়া নাই বললেই চলে। সেখানে সিদ্ধান্ত হয়েছিল আনিসুল হক সাহেব বেঁচে থাকতে, সমস্ত মন্ত্রী, ওয়াসার থেকে আরম্ভ করে রোডস অ্যান্ড হাইওয়েজ, এভরিবডি ওয়াজ দেয়ার। সারা দিন ধরে আলোচনা হয়েছিল। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছিল, আমি আবারও উচ্চারণ করছি, চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছিল 15 দিনের ভিতরে রেন ওয়াটার হারভেস্টিং নতুন প্ল্যানে একেবারে বাধ্যতামূলক, না হলে সে প্ল্যান পাস হবে না।
এবং এটার জন্য কোনো অতিরিক্ত খরচ নাই। কারণটা হচ্ছে ওয়াসার ভাই আছেন, উনি বলবেন আমি মিটারে যে টাকাটা ওঠে এক্স্যাক্টলি 100 টাকা যদি ওঠে আমাকে 200 টাকা বিল দিতে হয় সুয়ারেজের জন্য। পানির বিল যদি 50 টাকা ওঠে তখন অটোমেটিক্যালি সুয়ারেজের বিলও 50 টাকা। আমি যদি রেন ওয়াটার হারভেস্টিং করে, আমি অঙ্কের খাতিরে ধরে নিলাম 50% পানি যদি আমি কম ব্যবহার করি, ড্রিঙ্কিং ছাড়াও টয়লেট ফেসিলিটিসে এবং গাড়ি ধোয়া থেকে আরম্ভ করে গাছপালা ইত্যাদিতে যদি আমি দেই, তাহলে আমার অর্ধেক বিল আসবে। 2 থেকে 3 বছরের ভিতরে আমার যত খরচ হচ্ছে ট্যাঙ্ক বানানোর জন্য আই ক্যান গেট ইট ব্যাক। দুটি জিনিস সিদ্ধান্ত হয়েছিল, এটি প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা হবে। আরেকটি ছিল যেসব পুরানো বিল্ডিং হয়ে গেছে, যে যাদের জায়গার অভাব বা এখন নতুন করে খুঁড়ে করা সম্ভব না, তারা জয়েন্টলি 4-5টা বাড়ি মিলে দে ক্যান হ্যাভ ইট, এবং যারাই করবে তাদেরকে ট্যাক্স বেনিফিট দেবে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের মেয়ররাও সাথে সাথে এই জিনিসটিতে রাজি হয়েছিলেন। আমি জানি না আনিসুল হকের মৃত্যুর সাথে সাথে এটি কোথায় চলে গেল, কেন চলে গেল, নোবডি নোজ। এখন আসা যাক আমরা কিভাবে এটা থেকে উদ্ধার পেতে পারি। প্রথম কাজটি হচ্ছে আমাদের রেন ওয়াটার হারভেস্টিং এর ব্যবস্থা করা। কোনো বাড়ির পানি রাস্তায় ড্রেনে যেতে পারবে না, বৃষ্টির পানি। এটি যদি আমরা করি, এবং রিসাইক্লিং এর কথাতে গেলাম না, ইট ইজ এ বিট কস্টলি। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন।